সাহিত্যের বৈঠক যে আলোচনা সভা আমরা মোটামুটি বিভিন্ন সাহিত্যের দিক নিয়ে আলোচনা করি। তো সেই আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা রোমান্টিক লিটারেচার, এবং সেই রোমান্টিক লিটারেচার হবে মূলত ব্রিটিশ সাহিত্যে, ইংরেজি সাহিত্যে রোমান্টিক লিটারেচার, যার স্পেশাল ফোকাস থাকবে আজকে আলোচনায় কবিতা। এখন কবিতা সেই অ্যাংলো স্যাকশন পিরিয়ড, ইংরেজি সাহিত্যের একদম শুরুর দিকে, সেই অ্যাংলো স্যাকশন পিরিয়ড থেকে বর্তমান সময় অবধি এই 2022-এও ক্রমাগত লেখা হচ্ছে। কিন্তু এই দীর্ঘ সময় ধরে লেখালেখির পরেও কেন রোমান্টিক পিরিয়ড একটা আলাদা জায়গা করে নিয়েছে, সেটাই আজকে আলোচনার বিষয়। যদি আমরা কোনো রকম সংশয় না রেখে এ কথা বলতে চাই যে ঠিক কোন সময় এই ইংরেজি সাহিত্যে এই রোমান্টিক লিটারেচার উঠে এলো, তাহলে বলতে হবে সেটা 1798 থেকে 1837। তো 1798 থেকে 1837 এই যে সময়টা, এটা খুব একটা ঝটিকা সফর বলতে হবে ইংরেজি সাহিত্যে। সে এক হৈ হৈ কাণ্ড এবং রই রই ব্যাপার। কেন, কি এমন হলো যার জন্যে এই 1798 থেকে 1837 রোমান্টিক পিরিয়ডের স্বর্ণযুগ আমাকে বলতে হবে? কি এমন হলো যার জন্য হৈ হৈ কাণ্ড এবং রই রই ব্যাপারটা হলো? এ সময় যে মানুষটির হাত ধরে, যে মানুষগুলোর হাত ধরে ইংরেজি সাহিত্য এক ঝটকায় সাবালকত্ব প্রাপ্ত ঘটল তাদের, হঠাৎ করে আমরা দেখলাম যে ইংরেজি সাহিত্য একটি দারুণ জায়গাতে গিয়ে উপস্থিত হয়েছে। সেই দুজন মানুষের নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ। আমি একটু গল্পের ছলেই বলছি, কারণ এটা আমাদের বৈঠকখানা যেহেতু প্ল্যাটফর্মের পক্ষ থেকে এটা বলা। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনের বন্ধুত্ব বড়ই গভীর ছিল প্রথম পর্যায়ে। তাদের বন্ধুত্ব কেমন ছিল এটা আমরা জানতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন লেখায়। এখন ডরোথি, যিনি সারা জীবন আর বিয়ে থা করেননি, দাদা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সৌজন্যে লন্ডনের বিভিন্ন জায়গাতে লেক ডিস্ট্রিক্টস বলি আমরা সেগুলোকে, সেই লেক ডিস্ট্রিক্টসগুলোতে দাদার সাথে সে ঘুরেছে এবং তৎকালীন বিখ্যাত সব মানুষদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল। এমনি করে কোলরিজের সঙ্গে তাদের পরিচয়, কোলরিজের সঙ্গে তাদের দেখা এবং আলোচনার সূত্রপাত। বেশ ভালো কথা। তারপর যে ব্যাপারটা ঘটল, দুই বন্ধু মিলে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ লিরিক্যাল ব্যালাডস নামক একটি যৌথ কাব্য সংকলন প্রকাশ করলেন। এই যৌথ কাব্য সংকলন, যার প্রথম কবিতাটি ছিল কোলরিজের দ্য রাইম অব দি এনসিয়েন্ট মেরিনার। এরপর ধাপে ধাপে ওয়ার্ডসওয়ার্থের অনেক কবিতা এসেছে, লুসি পোয়েমস থেকে শুরু করে অনেক কিছু, এবং সব মিলিয়ে এক দারুণ ব্যাপার হলো। কোলরিজের কবিতার কিছু বৈশিষ্ট্য ছিল যা আমি এখনই বলবো, তার আগে একটু বলে নিই। ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখলেন বটে, তবে তার মাথায় এই ভাবনা এসে উকি দিল লোকজন তার কবিতা কেমন ভাবে গ্রহণ করবে, তা নিয়ে একটা মনের মধ্যে সংশয় তার দানা বেঁধেছিল বটে। এই সংশয় থেকে ওয়ার্ডসওয়ার্থ মনে করলেন লিরিক্যাল ব্যালাডস নামক এই বইটি, যা 1798-এ প্রকাশিত হয়, যার জন্য আমি শুরুতেই বলেছি রোমান্টিক পিরিয়ডের এই যে সময়কালটা কবিতার ক্ষেত্রে 1798 থেকে 1837। এবার যখন ওয়ার্ডসওয়ার্থ বুঝলেন যে তিনি একটি নতুন পরীক্ষামূলক একটা ধরন নিয়ে আসছেন
কবিতার ক্ষেত্রে, যার জন্যে প্রথম দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম দিয়ে, পরবর্তীতে তা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস নাম দিয়ে বেশ বড়সড় একটা প্রবন্ধের আকারে তার কবিতা নিয়ে কিছু ভাবনা চিন্তা উঠে এলো এই লিরিক্যাল ব্যালাডস কবিতা শুরু হওয়ার ঠিক আগে একটা প্রিফেস নাম দিয়ে। সেই প্রিফেসে তিনি কি লিখলেন, কবিতা কি, কবিতা কি তার সংজ্ঞা বলতে গিয়ে এই প্রিফেসেই ওয়ার্ডসওয়ার্থ বললেন, পোয়েট্রি ইজ আ স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতার কিছুই নয়, মনের আবেগের অসাধারণ উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস যখন অপূর্ব ছন্দময় আকারে আমরা ব্যক্ত করি, বিশেষ ইমেজারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সহযোগে তা কবিতা হয়ে ওঠে। এখানে তিনি বললেন কবিতার ভাষা কেমন হবে, তিনি বললেন কবিতার ভাষা হবে সাধারণ মানুষের ভাষার মতো, দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য কমন ম্যান, ল্যাঙ্গুয়েজ অব দ্য এভরিডে সিচুয়েশনস। তো কবিতা নিয়ে তার ব্যাখ্যা, কবিতার বিভিন্ন আঙ্গিক, কবিতার বিভিন্ন দিক পরিক্রমা, এইসব নিয়ে তো প্রিফেস লেখা হলো। কিন্তু সময় যায়, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মধ্যে যে বন্ধুত্ব, দুর্ভাগ্যবশত সেই বন্ধুত্ব আর দীর্ঘস্থায়ী হলো না। সেই বন্ধুত্ব একসময় তাতে ভাটা পড়ল এবং সেই বন্ধুত্ব চির খেল। বন্ধু আর বন্ধুর সাথে কোনো রকমই দেখাশুনো হচ্ছে না। এভাবে আমরা দেখতে পেলাম যে এক সময় দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটল। কোলরিজ একটু অগোছালো মানুষ ছিলেন, বেশ মোটাসোটা মানুষ ছিলেন। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার জার্নাল অর্থাৎ ডায়েরিগুলোতে লিখেছেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন কোলরিজ, তবে হাসলে নাকি তার দাঁতগুলো এবড়ো খেবড়ো দাঁত, অসমান দাঁতের সারি তার হাসিটাকে একটু হলেও কোথাও ম্লান করত। কোলরিজ কিন্তু প্রতিভাবান মানুষ ছিলেন, একটু নেশা করতেন তিনি। নেশার ঘরে অনেক কবিতা লিখেছেন। কুবলা খা এমনই একটি বিখ্যাত কবিতা কোলরিজের। নেশা করে ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন কুবলা খায়ের স্বপ্ন। ঘুম থেকে উঠে লিখতে বসলেন কুবলা খা। তারপর হলো কি, এমন সময় দরজায় কেউ নক করেছে। পরলক নামক এক জায়গা থেকে এক ব্যক্তি এসে টকাটক করে দরজায় নক করেছে। তিনি কবিতা অসম্পূর্ণ লিখে দরজা খুলতে গেলেন, কিন্তু যখন এসে বসলেন ততক্ষণে মাথা থেকে কবিতার যাবতীয় আইডিয়াস একেবারে বেমালুম উড়ে গেছে। সেই যে কবিতা অসম্পূর্ণ থেকে গেল, কোলরিজের বিখ্যাত কবিতা কুবলা খা আর সম্পূর্ণ হলো না। পরবর্তীতে বন্ধুদের সৌজন্যে অসম্পূর্ণ কবিতাটি এখন আমাদের পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। গ্র্যাজুয়েশন কিংবা এমএতে সেই কবিতাই আমরা পড়ি। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আমরা পেলাম প্রকৃতির অপূর্ব ছবি। একদিকে ফরাসি আন্দোলন, ইংল্যান্ডের মধ্যে টালমাটাল অবস্থা, রাজনৈতিক যে টানাপোড়েন, সেটা তার কবিতার ছত্রে ছত্রে পরিলক্ষিত হয়। এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে ওয়ার্ডসওয়ার্থের কবিতার মূল বৈশিষ্ট্য হল প্রকৃতি প্রেম, প্রকৃতির প্রতি অগাধ গভীর ভালোবাসা। যেমন টিনটার্ন অ্যাবে কবিতাটি, এই কবিতায় আমরা কি পাই? প্রকৃতি আমাদের মনকে কি অপরিসীম শান্তি দিতে পারে। কবিতা যেন স্পিরিচুয়ালিটি, নিজেকে উপলব্ধি করতে গেলে প্রকৃতির কাছে যেতেই হবে। প্রকৃতি শুধু আমাদের শান্ত করে নয়, প্রকৃতি আমাদের ভেতরে এক আধ্যাত্মিকতাকে জাগিয়ে তোলে। মজার ব্যাপার, কোলরিজের কবিতা ঠিক এই ধরনের নয়। নিঃসন্দেহে রোমান্টিক যুগের বাকি কবিদের মতো কোলরিজের কবিতায় প্রকৃতি চেতনা দারুণভাবে এসেছে,
তার কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এক রহস্যময়তা, সুপার ন্যাচারালিজম, আদিভৌতিক ব্যাপার স্যাপার, একটা মেক বিলিভ ওয়ার্ল্ড ক্রিয়েট করছেন যেন কোলরিজ। এবং যেই ওয়ার্ল্ড থেকে আমরা সেই জাদু বাস্তবতাময় ওয়ার্ল্ড, কারণ সেটা কখনো বিশ্বাস করতে ইচ্ছে করে, কখনো মনে হয় এও কি সম্ভব, এটা কি কখনো বিশ্বাস করা যায়। তাই এই আলো আধারে যুক্ত এই যে জগৎ, যা কোলরিজ এঁকেছেন খ্রিস্টাবেল কবিতায়, কোলরিজ এঁকেছেন কুবলা খাঁ কবিতায়, কোলরিজ এঁকেছেন দি রাইম অব দ্য এনসিয়েন্ট মেরিনার কবিতায়। রোমান্টিক পিরিয়ডের এর পরবর্তী প্রজন্মের দিকপাল মানুষেরা হলেন পিবি শেলি। পার্সি বিশি শেলি ছাত্র অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হন, কারণ তার লেখার মধ্যে প্রতিষ্ঠান বিরোধী একটা বিপ্লবী মানসিকতা ছিল। সারা জীবন ধরে শেলি একটা বৈপ্লবিক, ভেঙে দেব, গুড়ে দেব, নতুন কিছু প্রতিষ্ঠা করব, এ জাতীয় কবিতা লিখেছেন। এটা তার কবিতার একটা ব্যক্তিগত ঘরানা। তবে ঠিক যেমনটা অন্য কবিদের ক্ষেত্রে, শেলির ক্ষেত্রেও তা প্রযোজ্য ছিল, আর তা হলো অসাধারণ প্রকৃতি চেতনা। শেলির টু আ স্কাইলার্ক পড়লে একটা ছোট্ট স্কাইলার্ক পাখি, সে পাখির কে নিয়ে কবির কল্পনা কতদূর অবধি পৌঁছতে পারে, আমরা যদি জানতে চাই তাহলে সে কবিতাটা পড়তে হবে। অল্প বয়সে মারা গিয়েছিলেন এই কবিটি, তার নাম জন কিটস। এই কিটসের মতো মানুষ ক্ষণজন্মা, স্বল্পায়ু, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছিলেন, অ্যাটলিস্ট অ্যাপোথেকারি, একজন ডাক্তারের অধীনে তিনি শিখছিলেনও, অথচ তার মনের মধ্যে কাব্যভাব। তো একই সাথে একটি পেশায় থেকে সাহিত্য চর্চা আমল দেননি অনেকে। যিনি সব থেকে কম আমল দিয়েছিলেন, প্রায় দুচ্ছাই করে তাকে অবজ্ঞা করেছিলেন, তিনি আর কেউ নন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তবে কিটস যেন গ্রিক কালচার, যাকে টেকনিক্যালি বলা হয় হেলেনিজম, মানে কিটসের কবিতা পড়ব আর হেলেনিজম নিয়ে জানবো না, তা হতেই পারে না। এই যে হেলেনিস্টিক ওয়ার্ল্ড, এতে যেন বিভোর হয়েছিলেন জন কিটস। তিনি সৌন্দর্যের পূজারী, তাই তিনি বলতে পেরেছিলেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সুন্দর এক চেতনা জগৎ তাকে আচ্ছন্ন করে রাখত। তার বড় প্রমাণ ওড অন এ গ্রেসিয়ান আর্ন, একটা গ্রিক ভস্মাধার। হয়তো মৃতদেহের শরীরের ভস্য সেখানে রাখা হতো। সে ভস্মাধারের গায়ে যে ডিজাইন, তার দিকে তাকিয়ে কবি অসম্ভব সুন্দর এই কবিতাটি লিখেছিলেন। কিটসের ওড টু অটাম, অটাম সিজন, কত রূপ, রস, রং, গন্ধ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়, এটা কিটস পড়লেই বোঝা যায়। কিটসের কবিতার সব থেকে বড় বৈশিষ্ট্য যে তার কবিতা শুধু আমরা অনুভব করি তা নয়, যেন সেই ঋতুর গন্ধ, সুগন্ধ এটা অনুভব করতে পারি। কতখানা সূক্ষ্ম চেতনার এবং অসাধারণ বই প্রকাশের ক্ষমতা থাকলে এ জাতীয় কবিতা লেখা যায়, এটা জানতে গেলে জন কিটসকে পড়তে হবে। আরেকজনকে বলে আমি এই ক্ষুদ্র আলোচনা শেষ করব, তিনি আর কেউ নন, তিনি লর্ড বায়রন। লর্ড বায়রন একই সাথে একজন উদ্দাম, কিছুটা উচ্ছৃঙ্খল, কিছুটা ভবঘুরে এক মানুষ। লর্ড বায়রন ব্যক্তিগত জীবনে বিতর্কিত ছিলেন। পরবর্তীতে তিনি গ্রিসে চলে যান এবং গ্রিসে তার শেষ জীবনটি কাটান। গ্রিসের মানুষ শ্রদ্ধার সাথে এই বায়রনকে একটি দ্বীপ আলাদাভাবে
উপহার দিয়েছিল, তাকে স্মরণ করে তাকে চিহ্নিত করেছিল। আজকের আলোচনাটি আমরা এখানেই শেষ করলাম।